কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। এটা কবি পক্ষ চলছে, আমাদের রবি ঠাকুরের কবি পক্ষ। জানি না কার কার ইচ্ছে পূরণ হয়েছে জীবনে, তবে আমার অনেক ইচ্ছে পূরণ হয়েছে। তাই আজকের গল্প রবি ঠাকুরের ইচ্ছা পূরণ। কবি প্রণাম আমার তরফ থেকে। ইচ্ছে পূরণ, রবীন্দ্রনাথ ঠাকুর। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র, কিন্তু সবসময় নামের মতন মানুষটি হয় না। সেই জন্যই সুবলচন্দ্র কিছুদিন দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না। ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করে বেড়াতো, সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করতে ছুটতেন। কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটা হরিণের মতন দৌড়তে পারত, কাজেই কিল চড় চাপড় সবসময় ঠিক জায়গায় গিয়ে পড়তও না। কিন্তু সুশীলচন্দ্র দৈবাত যেদিন ধরা পড়ত, সেদিন তার আর রক্ষে থাকতো না। আজ শনিবার দিনে 2টোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের কিছুতেই মন উঠছিল না। তার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাতে আবার ও পাড়ার বসেদের বাড়িতে আজ সন্ধ্যের সময় বাজি পোড়ানো হবে। সকাল থেকেই সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছে সেখানেই আজ দিনটা কাটিয়ে দেয়। অনেক ভেবে শেষকালে স্কুলে যাবার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার বাবা সুবলচন্দ্র গিয়ে জিজ্ঞেস করলেন, কিরে বিছানায় পড়ে আছিস রে? আজ স্কুলে যাবি না? সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। সুবল তার মিথ্যে কথা সব বুঝতে পারলেন। মনে মনে বললেন, রোশো, একে আজ জব্দ করতেই হবে। এই বলে তিনি বললেন, পেট কামড়াচ্ছে, তবে তোর আর যার কোথাও গিয়ে কাজ নেই বুঝলি, বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেবো এখন। তোর জন্য আজ লজন জুস কিনে রেখেছিলাম, সেও আজ আর খেয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি। এই বলে তার ঘরের শেকল তুলে দিয়ে সুবলচন্দ্র খুব তেতো একটা পাঁচন তৈরি করে নিয়ে আসতে গেলেন। সুশীল তো মহা মুশকিলে পড়ে গেল। লজন জুস সে যেমন ভালোবাসত, পাঁচন খেতে হলে তো তার তেমনি সর্বনাশ বোধ হবে। ওদিকে আবার বসেদের বাড়ি যাবার জন্য কাল রাত থেকে তার মন ছটফট করছে, তাও বুঝি বন্ধ হলো। সুবল বাবু যখন খুব বড় এক বাটি পাঁচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা থেকে ধরফর করে উঠে বসে বলল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বললেন, না না, সে কাজ নেই, তুই পাঁচন খেয়ে এখানে চুপচাপ করে শুয়ে থাক। এই বলে তাকে জোর করে পাঁচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে গেলেন। সুশীল বেচারা বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে কেবল মনে করতে লাগলো, আহা, যদি কালই আমার বাবার মতন বয়স হয়। ব্যাস, বাবা মতন যেই আমি বড় হয়ে যাব, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, আমাকে আর কেউ বন্ধ করে রাখতে পারবে না। তার বাবা সুবলবাবু বাইরে একলা বসে বসে ভাবতে লাগলেন যে আমার বাবা মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই আমার ভালো রকম পড়াশুনো কিছু হলো না। আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশুনো করে দিই। ইচ্ছে ঠাকুরন সেই সময় ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাবার আর ছেলের মনের ইচ্ছে জানতে পেরে ভাবলেন, আচ্ছা ভালো, কিছুদিন এদের ইচ্ছে পূর্ণ করেই দেখা যাক না। এই ভেবে বাবাকে গিয়ে বললেন, তোমার ইচ্ছে পূর্ণ হবে বৎস, কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। ছেলেকে গিয়ে বললেন, কাল থেকে তুমি তোমার বাবার বয়সী হবে। শুনে তো দুজনেই ভারী খুশি হয়ে উঠল। বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো করে ঘুমোতে পারতেন না, ভোরের দিকটায় ঘুমোতেন। কিন্তু আজ তার কি হলো, হঠাৎ খুব ভোরে উঠে একেবারে লাফ দিয়ে বিছানা থেকে নামতে দৌড়ে নেমে পড়লেন। দেখলেন খুব ছোট হয়ে গেছেন,
পড়া দাঁত সবগুলো উঠে গেছে, মুখের গোঁফ দাড়ি সমস্ত কোথায় চলে গেছে তার আর চিহ্নও নেই। রাতে যে ধুতি এবং জামা পরে শুয়েছিলেন, সকালবেলায় তা এত ঢিলে হয়ে গেছে যে হাতের দুটো অস্তিন প্রায় একদম মাটি পর্যন্ত ঝুলে পড়েছে, জামার গলা বুক পর্যন্ত নেমেছে। ধুতির কোঁচাটা এতই লুটোচ্ছে যে পা ফেলে চলাই দায়। আমাদের সুশীল চন্দ্র অন্যদিন ভোরে উঠে চারদিকে দৌরাত্ম্য করে বেড়ায়, কিন্তু আজ তার ঘুম আর ভাঙে না। যখন তার বাবা সুবল চন্দ্রের চেঁচামেচিতে সে জেগে উঠল, তখন দেখলো কাপড় চোপড়গুলো গায়ে এমন এঁটে গেছে যে ছিঁড়িয়ে ফেটে কুটি কুটি হবার জো হয়েছে। শরীরটা মস্ত বেড়ে উঠেছে, কাঁচা পাকা গোঁফদাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল, সেটাও ছিল, সেটাও তো দেখে সামনে চুল নেই, হাত দিয়ে পরিষ্কার টাক তক তক করছে। আজ সকালে সুশীল চন্দ্র বিছানা ছেড়ে উঠতেই চায় না। অনেকবার তুড়ি দিয়ে উচ্চৈস্বরে হাই তুলল, অনেকবার এপাশ ওপাশ করলো। শেষকালে বাবা সুবল চন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হয়ে উঠে পড়ল। দুজনের মনের ইচ্ছে পূর্ণ তো হলো বটে, কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল। আগেই বলেছি, সুশীল চন্দ্র মনে করত যে সে যদি তার বাবা সুবল চন্দ্রের মতন বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছে গাছে চড়ে, জলে ঝাঁপ দিয়ে, কাঁচা আম খেয়ে, পাখির বাচ্চা পেরে দেশময় ঘুরে বেড়াবে। যখন ইচ্ছে ঘরে আসবে, যা ইচ্ছে তাই খাবে, কেউ বারণ করার থাকবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠে তার গাছে চড়তে ইচ্ছেই হলো না। পানা পুকুরটা দেখে তার মনে হলো এতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়ে জ্বর আসবে, চুপচাপ বসে দাওয়ায় একটা মাদুর পেতে ভাবতেই লাগলো। একবার মনে হলো খেলাধুলো একবারে ছেড়ে দেওয়াটা ভালো হয় না, একবার চেষ্টা করেই তো দেখা যাক। এই ভেবে কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে উঠবার জন্য অনেক রকম চেষ্টা করলো। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতন তরতর করে চড়তে পারতো, আজ বুড়ো শরীরটা নিয়ে সে গাছে কিছুতেই উঠতে পারল না। নিচেকার একটা কচি ডাল ধরা মাত্র সেটা তার শরীরের ভারে ভেঙে গেল, আর বুড়ো সুশীল ধপ করে মাটিতে পড়ে গেল। কাছে রাস্তা দিয়ে লোক চলছিল, তারা বুড়োকে ছেলে মানুষের মতন গাছে চড়তে ও পড়তে দেখে হেসে অস্থির হয়ে গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার সেই দাওয়ার মাদুরে এসে বসলো। চাকরকে বলল, ওরে বাজার থেকে 1 টাকার লজেন জুস কিনে আন। লজেন জুসের প্রতি সুশীল চন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন জুস সাজানো দেখত, 2-4 পয়সা যা পেত তাতেই লজেন জুস কিনে খেত। মনে করত যখন বাবার মতন টাকা হবে তখন কেবল পকেট ভরে ভরে লজেন জুস কিনবে এবং খাবে। আজ চাকর 1 টাকায় 1 রাশ লজেন জুস কিনে এনে দিল। তারই একটা নিয়ে সে দাঁতহীন মুখের মধ্যে পুরে চুষতে লাগলো। কিন্তু বুড়োর মুখে ছেলে মানুষের লজেন জুস কিছুতেই ভালো লাগলো না। একবার ভাবলো এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেওয়া যাক। আর তখনই মনে হলো, না, কাজ নেই, এত লজেন জুস খেলে ওরা আবার অসুখ করবে। কাল পর্যন্ত যেসব ছেলে সুশীল চন্দ্রের সঙ্গে কপাটি খেলেছে, আজ তারা সুশীলের সন্ধানে এসে বুড়ো সুশীলকে দেখে ছুটে চলে গেল। সুশীল ভেবেছিল বাবার মতন স্বাধীন হলে তার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরে কেবলই হারুরুরুরুরু শব্দে কবাডি খেলে বেড়াবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখে মনে মনে বিরক্ত হয়ে উঠল। ভাবলো, চুপচাপ করে বসে আছি, এখনই ছোড়াগুলোকে গোলমাল বাঁধাতে হবে। আগেই বলেছি, বাবা সুবল চন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করে সময় নষ্ট করেছি। এবার এই যে এত ভাবনা চিন্তা, যে ছোট হয়ে গেলেই শান্তশিষ্ট হয়ে ঘরের দরজা বন্ধ করে পড়াশোনা হবে, এমনকি সন্ধ্যের পরে ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করে দেবে, প্রদীপ জ্বালিয়ে রাতে 10টা-11টা পর্যন্ত পড়া তৈরি করবে, এই ভাবনা চিন্তা কি ঠিক ছিল? কিন্তু ছেলে বয়স ফিরে পেয়েও সুবল চন্দ্র কিছুতেই স্কুলমুখ হতে চাননি। সুশীল বিরক্ত হয়ে এসে বলতো, বাবা স্কুলে যাবে না? সুবল মাথা চুলকিয়ে মুখ নিচু করে আস্তে আস্তে বলতেন,
আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করে বলতো, পারবে না বই কি, স্কুলে যাওয়ার সময় তো আমারও এমন ঢের পেট কামড়েছে, আমিও সব জানি। বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পালাতো এবং সে এত অল্প দিনের কথা যে তাকে ফাঁকি দেওয়া তার বাবার কাজ নয়। সুশীল জোর করে ছোট্ট বাবাটাকে স্কুলে পাঠাতে আরম্ভ করলো। স্কুলের ছুটির পর সুবল বাড়ি এসে খুব একচোট ছুটোছুটি করে খেলে বেড়াবার জন্য অস্থির হয়ে পড়তেন। কিন্তু ঠিক সেই সময়টিতে বুড়ো সুশীল চন্দ্র চোখে চশমা দিয়ে একখানা কৃত্তিবাসের রামায়ণ নিয়ে সুর করে পড়তো। সুবলের ছুটোছুটি গোলমালে তার পড়ার ব্যাঘাত হতো, তাই সে জোর করে সুবলকে ধরে সামনে বসিয়ে তার হাতে একখানা স্লেট দিয়ে আঁক কষতে দিত। আঁকগুলো এমন বড় বড় বেছে দিত যে তার একটা কষতেই তার বাবার 1 ঘন্টা চলে যেত। সন্ধেবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়ো মিলে দাবা খেলতো। সে সময়টায় সুবলকে ঠান্ডা রাখার জন্য সুশীল একজন মাস্টার রেখে দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাকে পড়াতো। খাওয়ার বিষয়ে সুশীলের বড্ড কড়াক্কার ছিল, কারণ তার বাবা যখন সুবল তখন বৃদ্ধ ছিলেন, তখন তার খাওয়া ভালো হজম হতো না, একটু বেশি খেলেই অম্বল হতো। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেজন্যই সে তার বাবাকে কিছুতেই বেশি খেতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হয়ে যাওয়ায় আজকাল তার এমন খাওয়া বেড়েছে যে নুড়ি হজম করে ফেলতে পারেন। সুশীল তাকে যতই অল্প খেতে দিত পেটের জ্বালায় সে ততই অস্থির হয়ে বেড়াতো। শেষকালে রোগা হয়ে শুকিয়ে তার গোটা শরীরের হাড় বেরিয়ে পড়ল। সুশীল ভাবল শক্ত ব্যায়াম হয়েছে, তাই কেবলই ওষুধ খাওয়াতে লাগলো। বুড়ো সুশীলেরও বড় গোল বাঁধল। সে তার আগের অভ্যেস মতন যা করে তাই তার সহ্য হয় না। আগে সে পাড়ায় কোথাও যাত্রা গানের খবর পেলেই বাড়ি থেকে পালিয়ে হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়ে হাজির হতো। আজকাল বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে সর্দি লেগে কাশি হয়ে গায়ে মাথায় ব্যথা হয়ে যায়, তারপর 3 সপ্তাহ বিছানায় পড়ে থাকে। চিরকাল সে পুকুরে স্নান করে এসছে, আজও তাই করতে গিয়ে হাতের গাঁট পায়ের গাঁট ফুলে বিষম বাত উপস্থিত হলো। তার চিকিৎসা করতে 6 মাস গেল। তারপর থেকেই 2 দিন অন্তর সে গরম জলে স্নান করতো এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করতে দিত না। আগেকার অভ্যেস মতো ভুলে তক্তপোষ থেকে সে লাফ দিয়ে নামতে যায় আর হাড়গুলো টনটন ঝনঝন করে ওঠে। মুখের ভেতর আস্ত পান পুরেই দেখে দাঁত নেই, পান চিবানো অসাধ্য। ব্যাস আর কি, ভুলে চিরুনি ব্রুশ নিয়ে মাথা আঁচড়াতে গিয়ে দেখে মাথাতে এক ঝাঁক টাক। একদিন হঠাৎ ভুলে যেত যে সে তার বাপের বয়সী বুড়ো হয়েছে এবং ভুলে আগের অভ্যেস মতন দুষ্টুমি করে পাড়ার বুড়ি পিসি আন্দি পিসি জলের কলসে হঠাৎ ঠন করে ঢিল ছুঁড়ে মারত। বুড়ো মানুষের এসব ছেলে মানুষই দুষ্টুমি দেখে লোকে তাকে মার মার করে তাড়া করত। সেও লজ্জায় মুখ রাখবার জায়গা পেত না। সুবলচন্দ্র একদিন দৈবাত ভুলে যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়েছে। নিজেকে পূর্বের মতন বুড়ো মনে করত। যেখানে বুড়ো মানুষেরা তাস পাশা খেলছে সেখানে গিয়ে সে বসতো এবং বুড়োর মতন কথাও বলতো। শুনে সকলেই তাকে যা যা খেলা করকে যা, জানামি করতে হবে না বলে কান ধরে বিদায় করে দিত। হঠাৎ ভুলে মাস্টারকে গিয়ে বলতো, দাও তো তামাকটা দাও তো খেয়ে নি। শুনে মাস্টার তাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করিয়ে দিত। নাপিতকে গিয়ে বলতো, ওরে বেজা, কদিন আমাকে কামাতে দাঁড় করিয়ে দিস, আসিসনি কেন এতদিন? নাপিত ভাবতো ছেলেটা খুব ঠাট্টা করতে শিখেছে। সে উত্তর দিত, আর 10 বছর বাদে আসবো এখন। আবার একদিন তার পূর্বের অভ্যেস মতন তার ছেলে সুশীলকে গিয়ে মারতো। সুশীল ভারী রাগ করে বলতো, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে, একরত্তি ছেলে ওই বুড়ো মানুষের গায়ে হাত তোলো। অমনি চারদিক থেকে লোকজন ছুটে এসে কেউ কিল, কেউ চড়, কেউ গালি দিতে আরম্ভ করত। তখন সুবল এক মনে প্রার্থনা করতে লাগলো, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতন বুড়ো হই এবং স্বাধীন হই তাহলে বেঁচে যাই। সুশীলও প্রতিদিন জোরহাত করে বলে, হে দেবতা, বাপের মতন আমাকে ছোট করে দাও, মনের সুখে খেলা করে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছেন ওকে আর আমি সামলাতে পারি না, সব সময় ভেবে অস্থির হই। তখন ইচ্ছে ঠাকুরন এসে বললেন,
কেমন, তোমাদের শখ মিটেছে? তারা দুজনেই গড় হয়ে প্রণাম করলেন, বললেন, দোহাই ঠাকুরন, মিটেছে। এখন আমরা যে যেরম ছিলাম আমাদের তেমন করে দাও। ইচ্ছে ঠাকুরন বললেন, আচ্ছা, কাল সকালে উঠে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতন বুড়ো হয়ে এবং সুশীল ছেলে হয়ে জেগে উঠলেন। দুজনেরই মনে হলো যে স্বপ্ন থেকে জেগে গেছে। সুবল গলা ভার করে বললেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলল, বাবা, আমার বই হারিয়ে গেছে।